ওটা অভিশপ্ত ভিটা, ও বাড়ি কিনবেন না, একেবারে নির্বংশ হবেন। পাড়ার বয়স্ক ভদ্রলোকটি প্রথম আলাপেই এ কথা বলেছিলেন সুনীলবাবুকে। তখন উনি ভেবেছিলেন বেশ সস্তায় খাস শহরের বুকে এত বড় একটা বাড়ি পেয়ে গেছেন, তাই পাড়ার লোকেরা হিংসে করে এসব কথা বলছেন। তাছাড়া নতুন বাড়িতে থাকার আনন্দে এসব উটকো কথা শোনার কোনো ইচ্ছেই ছিল না সুনীলবাবুর। ভদ্রলোকের কথাটা চেপে গিয়ে সেদিন বাড়ি ফিরে সুনীলবাবু বাজারের ব্যাগটা গিন্নির হাতে দিয়েছিলেন। তারপর নতুন বাড়িতে সবকিছু গুছিয়ে দিয়ে ছেলে মেয়েদের আর স্ত্রীকে রেখে ফিরে গেছিলেন নিজের কাজের জায়গাতেই। কিছুদিন আগেই মালদায় থাকতে থাকতেই কোচবিহারের মিখলিগঞ্জে বদলির অর্ডারটা এসেছিল। ছোট ছোট 4টা ছেলে মেয়েকে নিয়ে বদলির চাকরিতে খুব অসুবিধা হচ্ছিল। যখন একেবারেই ছোট ছিল তখন একরকম সমস্যা ছিল, আবার ওরা যখন একটু বড় হলো তখন আরেক সমস্যা। 3 বছর পর পর বদলি, কোথাও থিতু হয়ে থাকার উপায় নেই। যেই একটু মনটা বসে অমনি বদলির অর্ডার চলে আসে উপর মহল থেকে। তখনই ছেলে মেয়েদের স্কুল ছাড়িয়ে নিয়ে ছোটে আরেক জায়গায়। গ্রামের বাড়িতে রেখে আসতেও মন চায়নি, একেবারে অজগ্রাম। পড়াশোনার জন্য ছুটতে হতো পাশের গ্রামে, অনেক দূরের স্কুল। যদিও সুনীলবাবু নিজে কষ্ট করেই লেখাপড়া করেছেন, তবুও ওনার সন্তানদের এত কষ্টের মধ্যে রাখতে মন চাননি। তাছাড়া এতদিন শহরের হাওয়া লেগে শান্তি বা ছেলেমেয়েরা থাকতেও পারত না ওই গণ্ডগ্রামে। আবগারি দপ্তরে চাকরি করতেন সুনীলবাবু। শেষের দিকে প্রমোশন পেয়ে বড় দারোগা হয়ে গেছিলেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই মূলত বদলি হতো। এবারে মালদার বদলির পরই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এখানেই থিতু হবেন। আর পেয়েও গেছিলেন মনের মতো একটা বাড়ি, যদিও একটু গলির মধ্যে। আর বাড়িটা পুরনো ধাঁচের, মানে তাই একটু আলো বাতাসও কম। ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার। সুনীলবাবু ভাবলেন ঠিকই আছে, ছেলে মেয়েদের নিয়ে গিন্নিকে একা থাকতে হবে, বেশি খোলামেলা থাকলেই মুশকিল। তাছাড়া মেয়েরাও তো বড় হচ্ছিল। সুনীলবাবুর গিন্নি শান্তি দেবীও ভীষণ খুশি হয়ে 4-5টা ঘরকে নিজের মনের মতো করে গুছিয়েছিলেন। এতদিন ভাড়া ঘর নয়তো অফিসের কোয়ার্টারে দুটো ঘরে মানিয়ে গুছিয়ে থাকতে হতো। এখন নিজের বাড়ি, তাও আবার এতগুলো ঘর। একটা ঘরে অমল বিমল 2 ছেলে থাকবে, আরেকটাতে 2 মেয়ে। তবে পুটিটা এখনো ছোট, তাই ও মাকে ছাড়া ঘুমোতে চায় না। তাই আপাতত ওই ঘরে মেয়েরা পড়াশোনা করবে। এমনি করে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলেন শান্তি দেবী। আপাতত 2 মেয়েকে নিয়ে মা ঘুমাচ্ছিলেন নিজের ঘরে। আর একটা বড় রান্নাঘর আর সিঁড়ির ঘরের তলায় ছোট্ট ঘর ছিল, যেটাকে শান্তি দেবী স্টোর রুম বানিয়েছিলেন। তাছাড়াও ছিল ডাইনিং এর মতো চারদিক ঘেরা বড় একটা বারান্দা। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলেন শান্তি দেবী। এত বড় বাড়িতে আলাদা করে কোনো ঠাকুর ঘর ছিল না। স্টোর রুমটাকেও ঠাকুর ঘর বানানো যেত না, কারণ ওটা ভীষণ অন্ধকার আর কোনো জানালাও ছিল না। প্রথম দিন এসেই বরকে এ কথা বলেছিলেন শান্তি দেবী। সুনীলবাবু বলেছিলেন আপাতত কোনো একটা ঘরে বসিয়ে দাও তোমার ঠাকুরকে, পরে দোতলা করতে পারলে সুন্দর করে ঠাকুর ঘর বানিয়ে দেব তোমায়। সবই ঠিক ছিল। সমস্যা শুরু হলো সুনীলবাবুর কাজের জায়গাতে ফিরে যাবার কিছুদিন পর থেকে। সেদিন বড় মেয়ে মিঠি পড়তে পড়তে নিজের ঘরের বিছানায় ঘুমিয়ে পড়েছিল। শান্তিদেবী ভাবলেন প্রতিদিন একাই ঘুমোতে চায় নিজের ঘরে, নতুন জায়গা বলে উনিই ছাড়তে পারেন না। যাকগে, আজ যখন ঘুমিয়ে পড়েছে তাহলে ঘুমোক। এই বলে ওর বিছানায় মশারি টাঙিয়ে দরজাটা ভেজিয়ে পুটিকে নিয়ে নিজের ঘরে চলে আসেন। এমনিতেই বাড়িটা অনেকটা সেফটি, বাইরে চোর ডাকাত ঢোকার উপায় নেই, একান্তই যদি মেন গেটটা না ভাঙে। তবু মায়ের মন, মেয়েকে ও ঘরে একা রেখে মায়ের আর কিছুতেই ঘুম আসছে না। ছেলে দুটো বড়, ওরা যমজ, দুজনেই এবারে 11-এ ভর্তি হয়েছেন, তাই ওদেরকে নিয়ে চিন্তা হয় না। বড় মেয়ে মিঠি এবার ক্লাস 8-এ হলো, আর সবার ছোট পুটি ক্লাস 5। সবাই পড়াশোনায় ভালো, তবে মিঠিটা সবচেয়ে ভালো মাথা। এসব কথাই চিন্তা করছিল শান্তি দেবী। এপাশ ওপাশ করতে করতে একটু চোখটা লেগে এসেছিল। হঠাৎ মাঝরাত্রে একটা গোঙানির মতো আওয়াজ শুনে শান্তিদেবী ছুটে যান মিঠির ঘরের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকে ঘরের আলোটা জ্বালাতে গিয়ে দেখেন আলোই জ্বলছে না। তখন খুব লোডশেডিং হতো, মনে হয় কারেন্ট চলে গেছিল। শান্তিদেবী বরাবরের অভ্যেস, রাতে উঠলে হাতে টর্চ নিয়ে উঠতেন। জলপাইগুড়িতে থাকার সময় একবার বাথরুমে সাপ ঢুকেছিল,
সেই থেকেই এই অভ্যেসটা হয়েছিল। টর্চের আলো ফেলে দেখেন বিছানায় বসে মিঠি হাঁপাচ্ছে। প্রচণ্ড ভয়ের কিছু দেখলে মানুষ যেমন চোখ বিস্ফোরিত করে, ঠিক সেভাবেই ও তাকিয়ে আছে ঘরের মেঝের দিকে।